আসসালামু আলাইকুম। কোর্সটিকার প্রিয় শিক্ষার্থীরা, আজকে থেকে তোমাদের ইংরেজি ক্লাস শুরু হচ্ছে। কোর্সটিকার আজকের এই প্রথম ক্লাসে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম ইউনিট। প্রথম ইউনিটে যেই লিসনগুলো রয়েছে প্রতিটি লিসন আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দেব এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো থাকবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে সমাধান সহ বুঝিয়ে দেব। আমাদের প্রথম যে ইউনিট সেটির নাম হচ্ছে এ গ্লিমস অফ আওয়ার কালচার। আমরা এই যে ইউনিট, এই ইউনিটে বেশ কয়েকটি লিসন পাবো। তো আমরা যদি প্রথম লিসনটিতে যাই, সেখানে আমরা পাবো মূলত মিউজিক সম্পর্কে আলোচনা। দেখো, লেখা রয়েছে লিসন 1, যার নাম হচ্ছে পিপলস মিউজিক। পিপলস মিউজিক বলতে বোঝায় লোকসঙ্গীত বা ফক সং, আমরা শুনে থাকি সেই যে গানগুলো সেগুলো। তো এই সম্পর্কিত বেশ কিছু আলোচনা আমরা এই লিসনে শিখব। তো চলো আমরা সেই আলোচনাগুলো এখানে দেখে নিচ্ছি। এখানে লেখা রয়েছে, পরবর্তীতে আমরা একটা টেক্সট পাবো। এই টেক্সটটি মূলত আমরা পড়ব এবং সেই অনুযায়ী পরবর্তী যে কোশ্চেনগুলো রয়েছে বা অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব। তো দেখো, আমরা এখান থেকে শুরু করছি। এই যে 2 নম্বর লেখা রয়েছে, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আমরা প্রথমে টেক্সট পড়ব, তারপরে এখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখো, লেখা রয়েছে, পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফোক মিউজিক কনসিস্ট অফ টিউনস, লিরিক অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশনস। এখানে পিপলস মিউজিকের কথা বলা হয়েছে বা লোকসঙ্গীতের কথা বলা হয়েছে, অলসো নোন অ্যাজ ফোক মিউজিক। এখানে এই পিপলস মিউজিক বা লোকসঙ্গীত, এটাকে ফোক মিউজিকও বলা হয়, যেটা কিনা তৈরি হয় কিসের মাধ্যমে? অফ টিউনস, বিভিন্ন সুর, লিরিক, বিভিন্ন কথা বা আমরা যে পংক্তিমালা শুনে থাকি গানের মধ্যে, চরণ, সেগুলো, অ্যান্ড নলেজ, এবং সেখানে বিভিন্ন জ্ঞানের কথা থাকে, যেটা কিনা পাস ডাউন ওরালি ফর জেনারেশন, অর্থাৎ এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে গেয়ে আসা হয়। অর্থাৎ এই প্রজন্ম তারা গেয়ে যাচ্ছে, পরবর্তী প্রজন্ম আসবে, তারাও এই গান গাবে। এই গানগুলোই মূলত ফোক মিউজিক। Over time, this music has evolved closely tied to the way people live. ওভার টাইম মানে সময়ের পর সময় ধরে এই মিউজিকগুলো মানুষের সাথে জড়িয়ে থাকে, একেবারে সম্পৃক্ত হয়ে থাকে, ক্লোজলি টাইড, তাদেরকে খুবই গভীরভাবে, খুবই শক্তভাবে বেঁধে রাখে মানুষ এবং মানুষের জীবনযাত্রাকে। Our agriculture, food, ecology, season are all reflected in the song. এই সকল গানগুলোতে আমাদের যে কৃষি রয়েছে, আমাদের যে খাবার, আমাদের যে ইকোলজি অর্থাৎ এই যে জীববৈচিত্র্য রয়েছে, সিজন, আমাদের বিভিন্ন ঋতু রয়েছে, অ্যান্ড রিচুয়ালস, আমাদের সামাজিক বিভিন্ন যে নিয়মকানুনগুলো রয়েছে, এই গানগুলোর মধ্যে এই সবগুলো উপকরণ রিফ্লেক্ট হয়, অর্থাৎ প্রতিবিম্ব আমরা এতে দেখতে পাই। তো এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি। এরপর দেখো আরও কিছু রয়েছে, গাম্ভীরা, লালন গীতি, পালাগান অ্যান্ড দ্য সং অফ হাসন রাজা অল এমবডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। এই যে গানগুলোর কথা আমি তোমাদেরকে বললাম, তোমরা অবশ্যই কিন্তু জীবনে কখনো না কখনো এই গানগুলো শুনেছ, যেমন লালন গীতি, পল্লী গীতি, ভাটিয়ালি, জারি সারি, গাম্ভীরা গান, বিশেষ করে রাজশাহীতে যে গাম্ভীরা গান হয়ে থাকে সেটি, হাসন রাজার গান, তোমরা অবশ্যই গানগুলো শুনেছ। তো এই গানগুলোই কিন্তু মানুষের যে সেলফ এক্সপ্রেশন এটা কিন্তু প্রকাশ করে। আমরা এই পর্যন্ত জানলাম। এরপর দেখো বলা হয়েছে, অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য মিউজিক শিফট টু। যেহেতু ভূপ্রকৃতি বদলে যায়, এই সকল গানগুলো কিন্তু মানব জীবনে শিফট হয়ে যায়। ইন দ্য হিল ট্র্যাক ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেসড ইন দ্য ডিভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য এনথিক কমিউনিটিস। তুমি যখন হিল ট্র্যাকে যাবে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যখন তুমি যাবে, সেখানে তুমি এমন কিছু মিউজিক পাবে যাও কিনা তাদের নিজস্ব যে ভাবনা চিন্তা, নিজস্ব জীবনধারার গল্পগুলো আমাদেরকে বলে, কিন্তু সেগুলো কিছুটা বৈচিত্র্যপূর্ণ হয়ে থাকে তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ পাহাড়িরা যেই গান গায় তাদের ভাষায়, আমরা কিন্তু আমাদের গানগুলো তাদের ভাষায় গাই না, সুতরাং তাদের ভাষা কিন্তু আমরা বুঝতে পারবো না। The instruments used for folk music are crafted from materials found in the surroundings. Animal skin, bamboo, and calabash are common example. দেখো, এখানে বলা হয়েছে যে সকল ফোক মিউজিকগুলো গাওয়া হয়, সেই সকল ফোক মিউজিকগুলো গাইতে কিন্তু ইনস্ট্রুমেন্টস বা বাদ্যযন্ত্রের প্রয়োজন পড়ে। এখন এই যে বাদ্যযন্ত্রগুলো, এগুলো কি দিয়ে তৈরি করা হয়? এগুলো কিন্তু খুব বেশি আধুনিক নয়। এগুলো তৈরি করা হয় কি দিয়ে? আমাদের সারাউন্ডিং, অর্থাৎ আমাদের আশেপাশে যে সকল জিনিসগুলো পাওয়া যায় সেই সকল জিনিসগুলো দিয়েই মূলত আমরা এই সকল যন্ত্রপাতিগুলো বানাই। যেমন এখানে বলা হয়েছে অ্যানিমাল স্কিন, অর্থাৎ পশু পাখির চামড়া, বাঁশ, এই সকল জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা এই বাদ্যযন্ত্রগুলো তৈরি করি।
The sounds they produced are deeply connected to the land they came from. তো আমরা চারপাশ থেকে যেই সকল উপকরণগুলো পাই সেই সকল উপকরণগুলো দিয়ে বাদ্যযন্ত্র যে বাজাই, এর ফলে কি হয়, এর ফলে সেই সকল বাদ্যযন্ত্রগুলো থেকে যে সাউন্ড বা যেই শব্দগুলো আসে, যে সুরগুলো আসে, সেগুলো ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড, অর্থাৎ ওই জায়গার সাথে সেই শব্দগুলো, সেই সুরগুলো খুবই গভীরভাবে সংযুক্ত থাকে। যেই জায়গা থেকে এই সকল উপকরণগুলো পাওয়া হয় সেই জায়গার সাথে, সেই জায়গার ভূমির সাথে, মাটির সাথে এই বাদ্যযন্ত্রগুলোর একেবারে গভীর একটা সম্পর্ক থাকে। As people migrate to cities and villages transform, these traditional tunes are slowly fading. দেখো বলা হয়েছে যখন মানুষ মাইগ্রেন্ট হয়, অর্থাৎ যখন তারা গ্রাম থেকে শহরে আসে, তখন এই যে ট্র্যাডিশনাল টিউনগুলো বা এই যে ঐতিহ্যবাহী সুরগুলো, এইগুলো ধীরে ধীরে মন থেকে ফেডিং হতে থাকে বা ম্লান হতে থাকে। However, folk music still find its place in mainstream film and music albums. এই মিউজিকগুলো অর্থাৎ ফোক মিউজিকগুলো, এগুলো আমরা দেখতে পাই বর্তমানে যে মেন স্ট্রিম প্ল্যাটফর্মগুলো রয়েছে, বিভিন্ন সিনেমাগুলো রয়েছে এবং বিভিন্ন মিউজিক ভিডিওগুলো রয়েছে, সেই সকল জায়গায় কিন্তু আমরা এই আগের ফোক মিউজিকগুলো পেয়ে যাই। The following a translation of a Hasan Raja song and a Bhavaya song feature in the film Asia directed by Fateh Lohani. দেখো এখানে আমরা একটি গান দেখতে পাবো, যে গানটি এখানে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, এবং এই গানটি কোনটি বলো তো তোমরা? তোমরা অবশ্যই হাসান রাজার গান শুনেছ, যে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার। এই যে গানটা আমরা শুনেছি, চমৎকার একটি গান, সে গানই কিন্তু এখানে দেখো ইংরেজিতে লেখা রয়েছে। তোমরা এখনো এই গানটি যারা শুনোনি, এই গানটি তোমরা অবশ্যই শুনবে, ইউটিউবেই কিন্তু তোমরা গানটি সার্চ করলে পেয়ে যাবে। তো তোমরা সেই গানটি শুনবে, শোনার পর এখান থেকে তার ইংলিশ যে ট্রান্সলেশন সেটা তোমরা এখান থেকে মিলিয়ে নিবে। তো আমরা এই যে আজকের এই ক্লাসে লিসন 1টি জানলাম, লিসন 1-এ যে টেক্সট রয়েছে সেই টেক্সট আমরা জানলাম। প্রথম যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি, এখানে এই যে 4টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে বি নম্বরে এখানে যে টেক্সটটি রয়েছে আমাদের ফোক মিউজিক সম্পর্কে, এই টেক্সটটি একবার পড়ে নিতে হবে। তো ইতোমধ্যে এর আগের ক্লাসে আমি কিন্তু এই প্যাসেজটির উপরে কোর্সটিকে একটি ক্লাস নিয়েছি, সেখানে কিন্তু আমি সম্পূর্ণ এই প্যাসেজটি বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিয়েছি। সুতরাং তোমরা এখনও যারা এই ক্লাসটি দেখোনি, তোমরা অবশ্যই কোর্সটিকা থেকে এই ক্লাসটি দেখে নিবে, যাতে করে তোমাদের জন্য এই যে 1 নম্বরে যে পেয়ার ওয়ার্কটি রয়েছে এটির উত্তর দিতে সহজ হয়ে যায়। তো চলো আমরা এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্নটি ছিল হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ? তুমি তোমার দৈনন্দিন জীবনে বা প্রাত্যহিক জীবনে কোন ধরনের মিউজিক বা গানগুলো শুনে থাকো? আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশনস অর কালচার? সেগুলো কি তোমার পারিবারিক ঐতিহ্য অথবা সংস্কৃতির সাথে সম্পৃক্ত? তো আমরা এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি যে আই হিয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ মিউজিক। আমি বিভিন্ন প্রকার মিউজিক শুনি বা গান শুনি, লাইক ক্লাসিক্যাল, আমি ক্লাসিক্যাল গান শুনি, অ্যান্ড সামটাইম ফোক মিউজিক, এবং মাঝে মাঝে আমি ফোক মিউজিক বা লোকসঙ্গীতও শুনে থাকি। সাম অফ ইট ইজ কানেক্টেড টু মাই কালচার, কিছু কিছু আছে এর মধ্যে যেগুলো আমার সংস্কৃতির সাথে সম্পৃক্ত, লাইক সং ডিউরিং ফেস্টিভ্যালস অর ফ্যামিলি ইভেন্টস। বিশেষ করে যে সকল গানগুলো আমাদের ফেস্টিভ্যাল অর্থাৎ বিভিন্ন উৎসবে গাওয়া হয়ে থাকে, অথবা ফ্যামিলি ইভেন্টস বা পারিবারিক যে সকল অনুষ্ঠানগুলো রয়েছে সেই সকল অনুষ্ঠানে যে গানগুলো আমরা শুনে থাকি সেগুলো আমাদের কালচার বা সংস্কৃতির সাথে সম্পৃক্ত। তো আমি এখানে যেভাবে লিখেছি তোমরা এভাবে লিখতে পারো, আবার তুমি চাইলে তোমার নিজের মতো করেও লিখতে পারো। দেখো নাম্বার 2-এ জানতে চাওয়া হয়েছে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম? তুমি কি মনে করো যে কিভাবে মিউজিক সময়ের সাথে সাথে বদলে যায়? ডাজ ইট স্টে দ্য সেম? এটা কি একই রকম থাকে? অর ডাজ ইট ইনভলভ উইথ পিপলস লাইফস্টাইল? অথবা এটা কি মানুষের লাইফস্টাইল বা জীবনযাপনের যে পদ্ধতি রয়েছে, যে ধরন রয়েছে তার সাথে সম্পৃক্ত? তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখব যে মিউজিক চেঞ্জেস ওভার টাইম, মিউজিক সময়ের সাথে সাথে বদলে যায়, বিকজ পিপলস লিভস অ্যান্ড টেস্ট চেঞ্জেস, কারণ মানুষের জীবন ধারণের পদ্ধতি এবং মানুষের যে রুচি রয়েছে সেই রুচিশীলতাও কিন্তু বদলে যায়। মানুষের রুচি কিন্তু সবসময় একরকম থাকে না। এখন আমি রবীন্দ্রসঙ্গীত শুনি, কিন্তু কয়েক বছর পর দেখা যায় যে আমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না, তখন আমি নজরুল সঙ্গীত শুনতে পারি অথবা লালন গীতি শুনতে পারি। সুতরাং সময়ের সাথে সাথে মানুষের কিন্তু অভ্যাস বা রুচির পরিবর্তন আসে। সুতরাং মিউজিক কিন্তু এভাবে পরিবর্তন হয়।
নিউ স্টাইল অ্যান্ড ইনস্ট্রুমেন্টস গেট অ্যাডেড, নতুন নতুন পদ্ধতি আসে এবং নতুন নতুন বাদ্যযন্ত্র মিউজিকের সাথে যুক্ত হয়। বাট সাম পার্টস অফ ট্র্যাডিশনাল মিউজিক মাইট স্টে দ্য সেম, কিন্তু ট্র্যাডিশনাল মিউজিক বা ঐতিহ্যগত যে সকল সঙ্গীতগুলো রয়েছে তার কিছু কিছু অংশ প্রায় একই রকম থাকে, অর্থাৎ বছরের পর বছর যুগের পর যুগ চলে যায়, প্রজন্মের পর প্রজন্ম আসে, কিন্তু সেই মিউজিকগুলো একই রকম থাকে, সেগুলোর কোনো পরিবর্তন আসে না। আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেখানে জানতে চাওয়া হয়েছে ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ সিন অর হার্ড অ্যাবাউট, তুমি কি এমন কোনো ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস অর্থাৎ এমন কোনো ঐতিহ্যবাহী কোনো বাদ্যযন্ত্র কখনো দেখেছো অথবা সেগুলো বাজাতে কখনো শুনেছো? শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন গানের সময় দেখি যে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়, যেমন ঢোল, তবলা, বাঁশি, হারমোনিয়াম, পিয়ানো, গিটার, এই সকল জিনিসগুলো কিন্তু আমরা বাজাতে দেখে থাকি। তো এগুলি হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টস। তো বলা হয়েছে তুমি কি এগুলো কখনো দেখেছো কিনা বা বাজাতে শুনেছো কিনা। হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম, তুমি কি মনে করো যে এই ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো তৈরি করার জন্য কোন ধরনের ম্যাটেরিয়াল বা কোন ধরনের পদার্থ বা জিনিসগুলো ব্যবহার করা হয়? তো আমরা অ্যান্সার লিখতে পারি যে আই হ্যাভ সিন ড্রামস লাইক ঝোল মেড ফ্রম উড অ্যান্ড অ্যানিমাল স্কিন অ্যান্ড ফ্লোটস মেড ফ্রম বাম্বু। তো এখানে আমি কি দেখেছি সেটা লিখেছি, যে আমি দেখেছি ঢোল বাজাতে, ঢোল বাজায় সেটা আমি দেখেছি বা শুনেছি, যেটা কিনা তৈরি হয় কাঠ দিয়ে এবং পশুর চামড়া দিয়ে। এবং আমি আরও দেখেছি ফ্লুটস, ফ্লুটস মানে হচ্ছে বাঁশি, যে বাঁশি বানানো হয় বাঁশ দিয়ে। তো তোমরা কিন্তু এ ধরনের বিভিন্ন ইনস্ট্রুমেন্টস দেখে থাকো যে কোন জিনিসগুলো কি দিয়ে তৈরি হয়, তো সেরকম কিছু একটা তোমরা এখানে লিখে দিবে। এবার আমরা 4 নম্বর সর্বশেষ প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেখানে জানতে চাওয়া হয়েছে ওয়াই মাইট সার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজ টু সিটি, কেন কিছু সংখ্যক মিউজিক, অর্থাৎ আমরা যে সকল ফোক মিউজিকের কথা আলোচনা করছি, কেন এ ধরনের কিছু সংখ্যক মিউজিক এগুলো আস্তে আস্তে অপরিচিত হয়ে যায় যখন মানুষেরা গ্রাম থেকে শহরে চলে যায়। তো এই সকল গানগুলো কেন তখন অপরিচিত হয়ে যায় বা আস্তে আস্তে এগুলো হারিয়ে যায়? তো আমরা লিখতে পারি যে পিপল ইন সিটিজ মাইট নট হ্যাভ টাইম ফ্রম ট্র্যাডিশনাল মিউজিক অর মাইট প্রিফার মডার্ন মিউজিক। দেখো লেখা রয়েছে যে শহরের মানুষগুলোর হয়তো বা তাদের হাতে খুব একটা বেশি সময় থাকে না ট্র্যাডিশনাল মিউজিক শোনার জন্য, অথবা মাইট প্রিফার মডার্ন মিউজিক, অথবা তারা হয়তো পছন্দ করে আধুনিক যে গানগুলো রয়েছে সেগুলো। ট্র্যাডিশনাল মিউজিক ইজ অফেন টাইড টু ভিলেজ লাইফ, ট্র্যাডিশনাল মিউজিকগুলো অর্থাৎ যে সকল ঐতিহ্যগত গানগুলো রয়েছে সেগুলো বিশেষ করে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের যে সংস্কৃতি রয়েছে, গ্রামের যে জীবনযাপন রয়েছে সেগুলোর সাথে সম্পৃক্ত থাকে। সো ইট গেটস ফরগেটেন হোয়েন পিপল লিভ, সুতরাং মানুষেরা যখন সেই গ্রাম থেকে শহর চলে আসে তখন তারা এগুলো প্রায় ভুলে যায়। তো আমরা ঠিক এভাবেই এই 4 নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি। আমি আজকের এই ক্লাসে তোমাদেরকে দেখালাম তোমাদের মূল বইয়ে যে 4টি প্রশ্ন রয়েছে এ নম্বরে ওয়ার্ক ইন পেয়ার্স, এই 4টি প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। আমরা এর পরবর্তীতে চলে যাব এই টেক্সট থেকে বেশ কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে। দেখো আমরা যদি একটু নিচে আসি, সেখানে আমরা কোশ্চেন নামে একটা সেকশন দেখতে পাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট 4টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে তা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই 4টি প্রশ্নের উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জেনরা মেনশনড ইন দ্য প্যাসেজ। এই যে প্যাসেজটি আমরা আমাদের মূল বই থেকে পড়েছিলাম পিপলস মিউজিক বা লোকসঙ্গীত সম্পর্কে, মানুষের যে সঙ্গীত সেটি সম্পর্কে, সেই লোকসঙ্গীতের প্যাসেজটিতে সেখানে আমরা কোন কোন ধরনের ফোক মিউজিক বা লোকসঙ্গীতের জেনরা বা প্রকৃতি সম্পর্কে জেনেছিলাম। তো এখানে সেই এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে। দেখো আমি লিখেছি সাম এক্সাম্পলস আর পল্লীগীতি, ভাচিয়ালি, জারি সারি, গম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড সংস অফ হাসন রাজা। তো এই সকল যে গানগুলোর নাম এগুলো কিন্তু আমরা আমাদের মূল বইয়ে থাকা সেই টেক্সটে পেয়েছিলাম। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, কিভাবে ফোক মিউজিকে ব্যবহার করা ওই সকল বাদ্যযন্ত্রগুলো বা ইনস্ট্রুমেন্টসগুলো মাটির সাথে এবং পরিবেশের সাথে সম্পৃক্ত কিভাবে। তো আমরা লিখতে পারি দ্য ইনস্ট্রুমেন্টস আর মেড ফ্রম ন্যাচারাল ম্যাটেরিয়াল লাইক অ্যানিমাল স্কিন, বাম্বু অ্যান্ড কালাবাস হুইচ কাম ফ্রম দ্য লোকাল এনভায়রনমেন্ট। আমরা যে সকল ফোক মিউজিকগুলো শুনে থাকি
সেই মিউজিকে যেই ইনস্ট্রুমেন্টসগুলো ব্যবহার করা হয় বা বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো তৈরি করা হয় প্রকৃতির বিভিন্ন মেটেরিয়াল বা উপাদান থেকে, যেমন অ্যানিমাল স্কিন অর্থাৎ পশুর চামড়া, বাম্বু অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি করা হয়, খালাবাস অর্থাৎ লাউয়ের খোল দিয়ে তৈরি করা হয়। তো এগুলো এই সকল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় বলে এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো রয়েছে বা বাদ্যযন্ত্রগুলো রয়েছে এগুলো আমাদের প্রকৃতির সাথে সম্পৃক্ত। এবার আমরা 3 নম্বর কোশ্চেনটি নিয়ে আলোচনা করছি, যেখানে জানতে চাওয়া হয়েছে হোয়াট হ্যাপেন্স টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজেস চেঞ্জ। কি হয় যখন ফোক মিউজিকের কি হয় যখন মানুষেরা শহর চলে আসে অথবা গ্রামের পরিবর্তন ঘটে, ওই সময়টাতে এই ফোক মিউজিকের কি হয়। তো আমরা লিখতে পারি যে ফোক মিউজিক স্টার্টস টু ফেড বিকজ পিপল ফরগেট দ্য ওল্ড ট্র্যাডিশনস অ্যান্ড লিসেন টু আদার কাইন্ডস অফ মিউজিক। যখন মানুষেরা গ্রাম থেকে শহরে চলে আসে অথবা গ্রাম পরিবর্তন হয়ে যায় তখন এই যে ফোক মিউজিক বা লোকসঙ্গীত সেটিও ধীরে ধীরে ম্লান হতে শুরু করে বা সেটি হারিয়ে যেতে শুরু করে, কারণ মানুষেরা এই ওল্ড ট্র্যাডিশন বা অতীতের যে প্রাচীন যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো তারা ভুলে যেতে থাকে অ্যান্ড লিসেন টু আদার কাইন্ডস অফ মিউজিক, এবং তারা নতুন ধরনের যে গানগুলো রয়েছে সেগুলো তারা শুনতে থাকে। সবশেষে 4 নম্বর যে কোয়েশ্চেন সেখানে জানতে চাওয়া হয়েছে হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইনস্ট্রিম মিডিয়া ডিসপিট ইটস ডিক্লাইন। এখানে জানতে চাওয়া হয়েছে যে যদিও এটা ডিক্লাইন হয়ে যাচ্ছে বা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে বা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ফোক মিউজিক, কিন্তু এটি সত্ত্বেও কিভাবে এই ফোক মিউজিক এখনও বাংলাদেশের মেইনস্ট্রিম যে মিডিয়াগুলো রয়েছে সেই মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে এখনও এটি উপস্থাপন করা হয় বা টিকে আছে। তো আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি এভাবে, ইট ইজ ইউজড ইন ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস। এটা এখনও বিভিন্ন সিনেমা এবং বিভিন্ন মিউজিক অ্যালবামে ব্যবহার করা হয়, কিপিং ইট অ্যালাইভ ইন মডার্ন ওয়েজ, অর্থাৎ আধুনিক উপায়ে এটা কিভাবে মানুষের মধ্যে জীবিত রাখা যায়, জাগ্রত রাখা যায়, সেজন্য এটা এখনও বিভিন্ন সিনেমা এবং মিউজিক অ্যালবামে ব্যবহার করা হয়। আর এভাবেই মূলত এটি মেইনস্ট্রিম মিডিয়ায় আমরা এখনও এর উপস্থাপনা দেখতে পাই। তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমি এই 4টি প্রশ্নের উত্তর তোমাদের সামনে উপস্থাপন করলাম। আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমরা ইতিমধ্যেই ইউনিট 1-এর লিসন 1-এর বেশ কিছু কাজ করেছি, বেশ কিছু অ্যাক্টিভিটি আমরা সম্পন্ন করেছি। তো কোর্স টিকার আজকের ক্লাসে আমরা সর্বশেষ যে অ্যাক্টিভিটি রয়েছে সি নম্বর অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোইং টপিক। তোমরা দলগতভাবে আলোচনা করো এবং তারপরে নিচে যে টপিকটি দেওয়া রয়েছে এই টপিকটির উপরে তোমরা একটি প্যারাগ্রাফ লিখো। তো আমরা টপিকটি প্রথমে পড়ে নিচ্ছি। বলা হয়েছে হাউ হ্যাজ বাংলাদেশি ফোক মিউজিক চেঞ্জড ওভার দ্য ইয়ার্স। কীভাবে বাংলাদেশের যে ফোক মিউজিকগুলো রয়েছে সেগুলো বছরের পর বছর ধরে পরিবর্তন হয়ে আসছে, অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্ট ইন এভরিডে লাইফ অ্যান্ড কালচার টুডে, এবং এটির গুরুত্ব কী আছে আমাদের দৈনন্দিন জীবনে, এটির গুরুত্ব কী আছে এবং আমাদের সাংস্কৃতিক জীবনে এর গুরুত্ব কী রয়েছে। তো এই যে বিষয়টি রয়েছে এই বিষয়বস্তুর উপরেই আমরা একটি প্যারাগ্রাফ লিখব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা একটি প্যারাগ্রাফ তৈরি করতে পারি। শিক্ষার্থীরা আমরা এই বিষয়টির উপরে প্যারাগ্রাফ লিখব। দেখো আমি ঠিক শুরু করেছি এভাবে, আমি লিখেছি বাংলাদেশি ফোক মিউজিক ইজ এ ট্র্যাডিশনাল ফর্ম অফ মিউজিক দ্যাট হ্যাজ বিন পাসড ডাউন ফর জেনারেশন। বাংলাদেশের যে ফোক মিউজিক রয়েছে বা লোকসঙ্গীত রয়েছে এটা হচ্ছে মিউজিকের একটি ট্র্যাডিশনাল ফর্ম বা ঐতিহ্যগত একটি ধরন, যেটা কিনা জেনারেশনের পর জেনারেশন অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম ধরে চর্চা হয়ে আসছে। It is created by the people and reflects their everyday lives, emotions and connection to nature. এটা মানুষের দ্বারাই তৈরি, যার মধ্যে কিনা রিফ্লেক্ট হয় বা প্রতিবিম্ব ছড়ায় মানুষের এভরিডে লাইফ অর্থাৎ তাদের প্রাত্যহিক জীবন, তাদের ইমোশন, তাদের আবেগ অ্যান্ড কানেকশন টু নেচার, এবং তাদের প্রকৃতির সাথে যে সম্পর্ক সেটি এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়। ফোক মিউজিক ইনক্লুডস জেনারাস লাইক পল্লীগীতি, ভাটিয়ালি, জারিসারি, গাম্ভীরা, লালনগীতি, পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসান রাজা। এখানে আমরা লোকসঙ্গীতের বেশ কিছু ধরন সম্পর্কে জানলাম। এরপর বলা হয়েছে দিস সংস আর অফেন অ্যাবাউট ফর্মিং ফেস্টিভ্যালস, সিজনস অ্যান্ড রিচুয়ালস। এই যে গানগুলো রয়েছে এই গানগুলো প্রায়ই কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে? ফর্মিং
অর্থাৎ কৃষির সাথে, কৃষিকাজের সাথে, ফেস্টিভ্যালস বিভিন্ন উৎসবের সাথে, সিজনস বিভিন্ন ঋতু অ্যান্ড রিচুয়ালস বিভিন্ন আচার অনুষ্ঠান এগুলোর সাথে সম্পৃক্ত। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক are made from natural materials like bamboo, animal skin, and calabash, making the music deeply tied to the land. এই মিউজিকগুলো যে গাওয়া হয়, এই মিউজিকের বিভিন্ন ইনস্ট্রুমেন্টস রয়েছে বা বাদ্যযন্ত্র রয়েছে, সেগুলো আবার তৈরি করা হয় বিভিন্ন ন্যাচারাল মেটেরিয়ালস বা প্রাকৃতিক উপাদান দিয়ে, যেমন বাঁশ, পশুর চামড়া, এরপর রয়েছে লাউয়ের খোল। তো এগুলো দিয়ে তৈরি করা হয়, যার কারণে এই যে গানগুলো, গানের সুরগুলো, এগুলো মাটির সাথে, পরিবেশের সাথে, প্রকৃতির সাথে বেশ গভীরভাবে জড়িত। এবার আমরা মূল আলোচনায় আসবো, যেখানে বলা হয়েছে ওভার দ্য ইয়ার্স মানে বছরের পর বছর ধরে বাংলাদেশি ফোক মিউজিক হ্যাজ চেঞ্জড। এই যে বাংলাদেশের যে ফোক মিউজিক বা লোকসঙ্গীত, এগুলো চেঞ্জড হয়ে আসছে বা পরিবর্তন হয়ে যাচ্ছে। ইন দ্য পাস্ট, অতীতে, ইট ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ডেইলি লাইফ। অতীতে এটা ছিল দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। বাট অ্যাজ পিপল মুভ টু সিটিজ, কিন্তু যখনই মানুষ শহরে চলে যায়, ট্র্যাডিশনাল সংস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস বিকাম লেস কমন। ঠিক তখনই এই সকল যে ঐতিহ্যগত গানগুলো রয়েছে এবং বাদ্যযন্ত্রগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে অপরিচিত হয়ে যেতে শুরু করে। মডার্ন লাইফস্টাইলস অ্যান্ড মিউজিক ট্রেন্ডস হ্যাভ টেকেন ওভার। আর ওই জায়গাটা দখল করে মডার্ন যে লাইফস্টাইল রয়েছে বা আধুনিক জীবনযাপনের পদ্ধতি সেটি, এবং আধুনিক যে গানগুলো রয়েছে, সঙ্গীতগুলো রয়েছে, সেই জিনিসগুলো মূলত ওই জায়গা দখল করে। However, folk music still has great importance. যদিও এই ফোক মিউজিকের বর্তমানেও বেশ গুরুত্ব রয়েছে। It represents the culture and history of বাংলাদেশ। এই যে ফোক মিউজিক, এটা বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের ইতিহাসকে রিপ্রেজেন্ট করে। ইভেন টুডে, এমনকি এখনকার দিনেও ফোক মিউজিক ইজ ইউজড ফিল্ম, ফেস্টিভ্যালস অ্যান্ড স্পেশাল ইভেন্টস টু কিপ দিস ট্র্যাডিশন অ্যালাইভ। এখনকার দিনেও এই ফোক মিউজিক বা লোকসঙ্গীতগুলো ব্যবহার করা হয় বিভিন্ন সিনেমায়, বিভিন্ন ছায়াছবিতে ব্যবহার করা হয়, বিভিন্ন উৎসবে ব্যবহার করা হয়, অ্যান্ড স্পেশাল ইভেন্টস এবং বিশেষ কিছু অনুষ্ঠানে এগুলোকে ব্যবহার করা হয়, যাতে করে এই ট্র্যাডিশন বা এই ঐতিহ্য আমাদের মধ্যে জাগ্রত থাকে। It connects people to their roots and help them understand their heritage, making it a valuable part of life and culture. এটা মানুষকে তাদের যে মূল বা তাদের যে শিকড়, সেই শিকড়ের সাথে কানেক্ট করে বা সম্পর্কিত করে বা সংযোগ তৈরি করে। হেল্পস দেম আন্ডারস্ট্যান্ড দেয়ার হেরিটেজ, তাদের যে ঐতিহ্য রয়েছে সেটি সম্পর্কে জানতে সাহায্য করে। মেকিং ইট এ ভ্যালুয়েবল পার্ট অফ ডেইলি লাইফ অ্যান্ড কালচার, এটা দৈনন্দিন জীবনের এবং আমাদের যে সংস্কৃতি রয়েছে এর একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে তৈরি করতে সাহায্য করে। তো শিক্ষার্থীরা, আমরা ঠিক এভাবে আমাদেরকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছিল তার উপরে একটি প্যারাগ্রাফ লিখতে পারি। আমি এখানে তোমাদেরকে প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখে দেখিয়েছি, বাংলায় অর্থসহ লাইন বাই লাইন পড়ে শুনিয়েছি। এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু আমি এখানে তোমাদেরকে বাংলায় অনুবাদও লিখে দিয়েছি। তোমরা এই অনুবাদটি এখান থেকে দেখে নিতে পারো। আমি আশা করছি আজকের ক্লাসে যে প্যারাগ্রাফটা আমি তোমাদেরকে বুঝিয়েছি সেটি থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, আমাদের এই 3 নম্বর অ্যাক্টিভিটির মধ্য দিয়ে ইউনিট 1-এর লিসন 1 শেষ হয়ে গেল। এর পরবর্তীতে আমরা চলে যাব লিসন 2-এ, যেখানে আমরা নকশিকাঁথা সম্পর্কে আরও একটি চমৎকার লিসন শিখতে পারবো। শিক্ষার্থীরা, তাই পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।